এদিকে সমুদ্রের ধারে অর্ণব নামে একটি ছেলে উদাস মনে বসেছিল। তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছিল যার জন্য সে নিজেকে সবার থেকে আলাদা করে সমুদ্রের ধারেই একাকী বসেছিল। সমুদ্রের জলে বড় একটি জিনিস ভাসতে দেখে। জিনিসটিকে দেখে তার সন্দেহ হয় এবং মনে মনে বলে, আরে এটা কি? দেখি তো, মনে হচ্ছে বড় কোনো জিনিস। এভাবে এখানে ভাসছে কেন? এরপর অর্ণব সেটিকে দেখার জন্য এগিয়ে যায়। কিছুক্ষণ ভালো করে লক্ষ্য করে দেখার পর সে বুঝতে পারে যে আসলে সেটি কোনো মানুষ, এবং মানুষটিকে ধরে কোনো রকমে টেনে টুনে সমুদ্রের ধারে নিয়ে আসে এবং বলে, এ তো একটা মেয়ে, নিশ্চয়ই সুসাইড করতে গিয়েছিল। এ কি, এ তো এখনো বেঁচে আছে। একে এক্ষুনি চিকিৎসা করতে হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এরপর অর্ণব মধুকে নিয়ে তার বাড়িতে আসে। অর্ণবের পাশের বাড়িতেই ডক্টর মহিমা থাকতো। সে ডক্টর মহিমাকে ডেকে আনে। প্রাথমিক চিকিৎসার পর তিনি তাকে ইনজেকশন দেন এবং বলেন, দেখো, আমি এনার যতটা ট্রিটমেন্ট করা দরকার ছিল করে দিয়েছি, তবে এনার জ্ঞান ফিরতে আরো 5-6 ঘন্টা লেগে যাবে। তুমি ততক্ষণ এনার কাছেই থেকো, একা ফেলে কোথাও যেও না, তাহলে সমস্যা হতে পারে, বুঝলে তো? আর তোমাকে যে ব্যাপারটা বলছি সেটা ওনার জ্ঞান ফিরলে ওনাকে বুঝিয়ে বলো। আমি আবার কালকে এসে দেখে যাব। হ্যাঁ ডাক্তার ম্যাম, আমি এখানেই আছি। এরপর অর্ণব মধুর কাছে বসে থাকে, কিন্তু সারা রাত মধুর জ্ঞান ফিরে না। পরের দিন দুপুরবেলা তার জ্ঞান ফিরে আসে এবং সে চিৎকার করে বলে, পিউ, পিউ সোনা, লক্ষণ, লক্ষণ তুমি কোথায়? পিউ, আমার সোনা পিউ, কোথায় গেলে তোমরা? আরে আরে, এ কি করছো? আপনি এখন শুয়ে থাকুন, আপনার শরীর একেবারেই ভালো নেই। এখন আপনার রেস্টের খুব প্রয়োজন। না না, আমি রেস্ট করতে পারবো না। আমার মেয়ে কোথায়? আমার স্বামী কোথায়? আর আমি এখানে কিভাবে এলাম? আমি বাড়ি যেতে চাই, প্লিজ আমাকে বাড়িতে পৌঁছে দিন। এই বলে মধু বিছানা থেকে নামতে চায় এবং পায়ে কোনো জোর না পেয়ে পড়ে যায়। তখন সে কাঁদতে কাঁদতে বলে, হে কি, আমার পায়ে কি হয়েছে? আমার পায়ে কোনো সাড়া পাচ্ছি না কেন আমি? দেখুন, আমার মনে হয় আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি সমুদ্রের ধারে ভেসে চলে এসেছিলেন। আমি তো আপনাকে সমুদ্রের ধার থেকে এনেছি। আপনার পা দুটো প্যারালাইজ হয়ে গিয়েছে, সারতে বেশ কিছুদিন সময় লাগবে। হে কি হয়ে গেল? আমার সঙ্গে এটা কেন হলো উপরওয়ালা? আমার জীবনটা কেন এভাবে শেষ হয়ে গেল? আমি এখন কি করব? কোন পাপে শাস্তি দিচ্ছ তুমি আমাকে? আপনি এইভাবে কান্নাকাটি করবেন না, মনে জোর রাখুন, দেখবেন একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। 6 মাস পরের ঘটনা। ডাইনিং টেবিলে যখন পিউ এবং সুজাতা দেবী বসেছিলেন, সুজাতা দেবী পিউকে খাবার দিচ্ছিলেন, কিন্তু পিউ খাবার না খেয়ে কাঁদতে কাঁদতে বলে, না, আমি খাবো না, আমার মাকে নিয়ে এসো তুমি। পিউ সোনা, মা তো ভগবানের কাছে চলে গেছে, বলো মা কি করে আসবে? মা তো তোমাকে দেখছে, তুমি তো খুব ভালো সোনা, বলো খেয়ে নাও মা, না খেলে তো মা কষ্ট পাবে। না, আমি কিছুতেই খাবো না, তোমরা আগে আমার মাকে এনে দাও। তোমরা সবাই মিথ্যেবাদী, তোমরা আমাকে মিথ্যে কথা বলেছো। আমার মা কোথাও যায়নি, আমার মা তো বেঁচে আছে, আমি আমার মাকেই চাই। এই বলে কাঁদতে কাঁদতে পিউ সেখান থেকে চলে যায়। লক্ষণ এসব কিছু দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে। তখন সুজাতা দেবী তাকে বলেন, বাবা লক্ষণ, আমি অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো করেও বলতে পারছি না। পিউ দিন দিন যেন কেমন একটা হয়ে যাচ্ছে, না খাওয়া দাওয়া করছে, না স্কুলে যাচ্ছে, এখন তো বন্ধু বান্ধবদের সঙ্গেও দেখা করে না। এভাবে চলতে থাকলে ও খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। তোমার এবারে এটা নিয়ে কিছু ভাবা উচিত। আপনি কি বলতে চাইছেন মাসিমা? বাবা, তুমি একটা বিয়ে করো, মায়ের ভালোবাসা পাবে আমাদের পিউ, আর ধীরে ধীরে ওর মাকে ভুলে যাবে। এখনো ও অনেকটাই ছোট, এখন তুমি ওকে যাকে মা বলতে বলবে ও ঠিক মেনে নেবে, কিন্তু বড় হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না। এখন নিজের কথা না ভেবে এই বাচ্চা মেয়েটার কথা ভাবো লক্ষণ। কিন্তু আমি মধুকে ছাড়া আমার জীবনে কাউকেই ভাবতে পারি না। তুমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছ, বলো এভাবে না খেয়ে খেয়ে ঘুমিয়ে আর কতদিনই কাটাবে মেয়েটা? সময় থাকতে থাকতে একটা সিদ্ধান্ত নাও, না হলে পরে এমন হবে যে একুল ওকুল সবই যাবে। তখন হাজার মাথা ঘুরলেও তুমি তোমার মেয়েকে আর খুঁজে পাবে না। সুজাতা দেবীর কথাই লক্ষণ চিন্তায় পড়ে যায়। এদিকে মধু অর্ণবকে বলে, জানি না আমার মেয়ে কি অবস্থায় রয়েছে, হয়তো আমার জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। লক্ষণও হয়তো আমাকে খুব মিস করছে। ওরা তো এটা জানে না যে আমি বেঁচে আছি।
মধু, তাহলে তুমি ওদেরকে খোঁজ করতে পারো তো। না না, আমি এই অসহায় পঙ্গু অবস্থায় আমি আমার মেয়ে স্বামীর কাছে যেতে চাই না। ওরা আমাকে এভাবে দেখলে ওরা খুব কষ্ট পাবে। আমি যখন সুস্থ হব, নিজের পায়ে দাঁড়াতে পারবো, আমি তখনই ওদের কাছে ফিরে যাব। অর্ণব, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, এর জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। দেখো মধু, তুমি তো আমাকে নিজের বন্ধুর মতো মনে করো, তাহলে ওই রকম থ্যাঙ্কস ফ্যাঙ্কস বলছো কেন? সেদিনে যদি তুমি আমার জীবনে না আসতে, তাহলে আমার মৃত্যু 6 মাস হয়ে যেত। এসব তুমি কি বলছো অর্ণব? আর এভাবে বলছো কেন? এরকম জিজ্ঞাসা করাতে অর্ণব তার জীবনের কাহিনী বলতে শুরু করে। আসলে অর্ণব এক গরিব বিধবা রাধা দেবীর ছেলে ছিল। রাধা দেবীর মালিক সুশান্ত বাবুর ও তার স্ত্রী ছবি দেবীর কোনো সন্তান হয়নি, তাই তিনি তাদের কাছে নিজের ছেলেকে দিয়ে দেন এবং একটি মিলে কাজে চলে যায়। প্রথম প্রথম তারা অর্ণবকে খুবই ভালোবাসতো, কিন্তু কয়েক মাস পর ছবি দেবী গর্ভবতী হয় এবং তার একটি সন্তান হয়। এরপর তিনি আর অর্ণবকে সহ্যই করতে পারতেন না। তাকে মারধর করা, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করা, এসবই করাতেন। একদিন অর্ণব বিট্টুর খেলনা নিয়ে খেলছিল, তখন ছবি দেবী সেখানে এসে বলেন, এ কি, তোকে তো আমি ওকে দেখতে বলেছি, আর তুই কিনা ওর খেলনা নিয়ে খেলতে বসেছিস? তোর সাহস কি করে হলো রে ওর খেলনায় হাত দেবার? তোর এই নোংরা হাত দিয়ে আমার ছেলের জিনিসপত্র ছুঁয়েছিস। ও তো এইসব নিয়ে মুখে দেবে, সব নোংরা ওর পেটে চলে যাবে। যা, সরে যা, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে আয়, আর দূরে বসে ওকে দেখ। অর্ণব বিট্টু দেখাশোনা করত, এমনকি তার হোমওয়ার্কও পর্যন্ত করে দিত। এতে ধীরে ধীরে অর্ণব পড়াশোনার প্রতি আগ্রহী হয়। এরপর মাধ্যমিক পরীক্ষায় দেখা যায় বিট্টু ফেল করেছে। অন্যদিকে অর্ণব খুব ভালো নাম্বার পেয়ে পাশ করেছে। রেজাল্ট দেখে ছবি দেবী ভীষণভাবে রেগে যান এবং অর্ণবকে মারধর করে বলেন, বারে বা, কাজের মেয়ের ছেলে হয়ে তোর এতবার? তুই কিনা শেষ পর্যন্ত আমার ছেলের সঙ্গে কম্পিটিশন করছিস। এখন পাড়া প্রতিবেশী খবর জানতে পারলে আমাদের উপর তো ছিচি করবে। বেরিয়ে যা, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, আর কখনো তোকে যেন এর আশেপাশে না দেখি। এভাবেই তিনি তাকে ঘর থেকে তাড়িয়ে দেন। অর্ণব তার মায়ের খোঁজ করতে গিয়ে শোনে যে তার মা আর বেঁচে নেই। এরপর সে সেই শহর ছেড়ে চলে আসে এবং একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ নেয়। সেখানেই সে কাজ করত এবং রাতে পড়াশোনা করত। কয়েক বছর এভাবেই কেটে যায়। সেখানে মৌসুমী নামে এক মেয়ের সঙ্গে তার দেখা হয়। প্রথম দেখাতেই অর্ণবের মৌসুমীকে খুব ভালো লাগে। মৌসুমী প্রায়ই সেই রেস্টুরেন্টে তার বন্ধুদের সঙ্গে খেতে আসতো। একদিন মৌসুমী একাই সেখানে আসে এবং অর্ণব তার কাছে কফি নিয়ে গিয়ে বলে, এই নিন ম্যাম, আপনার ফেভারিট ক্যাপুচিনো। বাহ, তুমি তো দেখছি আমার পছন্দ খুব ভালোই বুঝে গেছো। থ্যাংক ফর দিস বিউটিফুল কফি। মৌসুমীর কথা শুনে অর্ণব খুবই খুশি হয়ে যায় এবং বলে, আরে ম্যাম, আপনি একা এসেছেন? আপনার ফ্রেন্ড আপনার সঙ্গে আসেনি? না, আসলে ওদের এক্সাম চলছে, তাই ওরা এখন আর বাড়ি থেকে বের হচ্ছে না। আর আমার তো বাড়িতে থাকতে ভালোই লাগে না, তাই আমি একটু বাইরে বেরিয়ে পড়লাম। খুব ভালো করেছেন ম্যাম। দেখতে গেলে আমরা সবাই কোনো না কোনো ভাবে জীবনে পরীক্ষা দিতেই থাকি। কেউ পড়াশোনার জন্য পরীক্ষা দেয়, আবার কেউ চাকরির জন্য পরীক্ষা দেয়, আবার কেউ বা নিজের জীবনকে প্রমাণ করার জন্য পরীক্ষা দেয়। আরে বাহ, তুমি তো খুব ভালো কথা বলতে পারো। তা পড়াশোনা কিছু জানো নাকি জানো না? ম্যাডাম, আমি বিটি কলেজের ফাইনাল ইয়ারে পড়ছি। আরে আমিও তো বিটি কলেজে পড়ি, কিন্তু তোমাকে তো কখনো দেখিনি। কি করে দেখতে পাবেন? আমি কি কলেজে যেতে পারি? শুধু তো পরীক্ষা দিতে যাই। অর্ণবের কথাবার্তা শুনে মৌসুমীর অর্ণবকে ভীষণ পছন্দ হয়। এরপর তারা প্রায়ই দেখা করত। ধীরে ধীরে মৌসুমীও অর্ণবকে ভালোবাসতে শুরু করে। মৌসুমী তার ধনী বাবা সেট রামলালকে অর্ণবের ব্যাপারে বলে। রামলাল অর্ণবের সঙ্গে দেখা করতে চান। সেদিন মৌসুমী অর্ণবকে তার বাবা রামলাল বাবুর সঙ্গে দেখা করতে নিয়ে আসে। মৌসুমী খুবই এক্সাইটেড ছিল, তবে অর্ণবের মনে খুব ভয় ছিল। তার চিন্তার কারণ একটাই, যে এত বড় বাড়ির একমাত্র মেয়ের বাবা তার মতো একটি পরিবারহীন বাড়িহীন ছেলেকে কি তার মেয়ের স্বামী হিসাবে মেনে নেবে। ভয়ে ভয়ে অর্ণব যখন মৌসুমীর বাড়িতে যায়, তখন রামলাল বাবু সোফায় বসেছিলেন। মৌসুমী অর্ণবকে নিয়ে সেখানে যায় এবং বলে, বাবা দেখো কাকে নিয়ে এসেছি, এ হলো অর্ণব। আমি তোমায় বলেছিলাম না ওর কথা, দেখো ও কত ভালো, তাই না? অর্ণবকে দেখে রামলাল বাবু বলেন, আচ্ছা, তাহলে তুমিই অর্ণব? তুমি আমাদের মেয়ের মন জিতেছো। তুমি যেন কি করো? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা হোটেলে ওয়েটার, তাই না? বাবা তোমায় তো আমি বলেছি অর্ণব এখন পড়াশোনা করে। ও পড়াশোনায় খুবই ভালো। পড়াশোনা শেষ করে ও নিজের পায়ে দাঁড়াবে। আর পরিশ্রম করে পড়াশোনা করাটা কি খারাপ নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা। তুমি পড়াশোনা চালিয়ে যাও, তারপর নিজের পায়ে দাঁড়াও।
আমি নিশ্চয়ই তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। আমি জানতাম বাবা তুমি অর্ণবকে দেখে কখনোই ফিরিয়ে দিতে পারবে না। সত্যি ও খুবই ভালো ছেলে। আমি তোমার ডিসিশনে খুবই হ্যাপি বাবা। আই লাভ ইউ। তুমি ওয়ার্ল্ডের বেস্ট বাবা। রামলাল বাবুর কথায় মৌসুমী ও অর্ণব খুবই খুশি হয়ে যায়। মৌসুমী অর্ণবকে বলে, দেখলে তো অর্ণব, আমি তোমায় বলেছিলাম না বাবা আমাকে খুব ভালোবাসে। আমার পছন্দ বাবা কখনোই অস্বীকার করতে পারবে না। মৌসুমী, তোমার বাবা কত ভালো, পুরো একদম জেন্টেলম্যান। অর্ণব, এবার তুমি নিজের কেরিয়ারে ফোকাস করো। কিন্তু তোমাকে পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পেতে হবে আর নিজের পায়ে দাঁড়াতে হবে। বাবা যখন তোমাকে একটা সুযোগ দিয়েছেন তখন কিন্তু তুমি এই সুযোগটাকে কাজে লাগাও। তুমি জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে আমার আর কিছু চাই না, তারপর আমরা বিয়ে করে নেব। এরপর অর্ণব হোটেলে ফিরে আসে। সারাদিন কাজের পর রাত্রি হলে সে পড়তে বসে। পড়তে পড়তে অনেক রাত হয়ে যায় এবং সে একটু ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভাঙে এবং সে উঠে দেখে কয়েকজন ডাকাত হোটেলে ঢুকে ক্যাশ থেকে সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে পালাচ্ছে। অর্ণব তাদেরকে ধরতে গেলে তারা ছুরি দেখিয়ে ভয় দেখায় এবং সেখান থেকে চলে যায়। সকাল হলে কয়েকজন পুলিশ সেখানে আসে এবং অর্ণবকে অ্যারেস্ট করে। সবাই অর্ণবের বিরুদ্ধে অভিযোগ করে। হঠাৎ একদিন দীপিকা নামক এক মহিলা অর্ণবের জামিন করায়। জেল থেকে বেরিয়ে অর্ণব দীপিকাকে বলে, আপনি কে আর কেনই বা আমার জামিন করেছেন? আমি তো ঠিক আপনাকে চিনতে পারলাম না। আমি হলাম দীপিকা। আমি রামলাল বাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওনার সঙ্গে 10 বছর ধরে কাজ করছি। আজ আমি তোমার বিল করিয়েছি। আমি জানতাম উনি কাউকে না কাউকে পাঠিয়ে আমার বেল করাবে। উনি আমাকে খুবই ভালোবাসে। এইসব তোমার ভুল ধারণা অর্ণব। তোমার আজ এই দশা কার জন্য জানো? সবকিছুর পেছনে কিন্তু ওই রামলাল বাবুরই হাত রয়েছে। উনি প্ল্যান করে তোমাকে জেলে পাঠিয়েছেন। আসলে উনি কখনোই চাইতেন না তোমার সঙ্গে মৌসুমীর বিয়ে হোক। উনি ওনার মেয়ের মনে কষ্ট দিতে চাননি, তাই তোমাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে। আর মৌসুমীকে বুঝিয়েছেন যে তুমি ক্ষমা করতে পারিনি, তাই আমি ওনাকে লুকিয়ে তোমার জামিন করিয়েছি। মধু কোথায়? মধুর সঙ্গে আমাকে কথা বলতেই হবে। আর কোনো লাভ হবে না অর্ণব। যেদিন তুমি জেলে এসেছো তার পরের দিন সকালেই রামলাল বাবু তার মেয়েকে সবার চোখের আড়াল থেকে অন্য কোথাও সরিয়ে দিয়েছেন। সবার ধারণা তিনি অন্য কোনো বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছেন। এখন তুমি হাজার চেষ্টা করলেও তার সঙ্গে আর দেখা করতে পারবে না। দীপিকার মুখে এসব কথা শুনে অর্ণব স্থির থাকতে পারছিল না। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার সঙ্গে এত বড় একটা ফ্রড হবে। চাকরি বাকরি ছাড়া, জীবনের উদ্দেশ্য ছাড়া সে হতাশ হয়ে পড়ে এবং তার মাথায় আত্মহত্যার চিন্তা আসে। তাই সে সেদিন সমুদ্রের ধারে একা বসেছিল এবং তারপরেই তার নজরে পড়ে মধুর ভাসমান দেহ। সব ঘটনা শুনে মধুর চোখে জল চলে আসে এবং সে বলে, সত্যি অর্ণব, তোমার জীবনে যে এত বড় ঝড় বয়ে গেছে তা তোমাকে দেখলে একটুও বোঝা যায় না। তুমি সত্যি খুব স্ট্রং। তুমি চিন্তা করো না। আমার মন বলছে তুমি তোমার ভালোবাসাকে অবশ্যই ফিরে পাবে। এভাবে হতাশ হয়ে পড়ো না, কারণ ঈশ্বর সমস্ত রকমের কঠিন পরিস্থিতির পরেই কিন্তু আমাদের জীবনে সেরা উপহার আমাদেরকে দেন, আর আমাদেরকে ঈশ্বরের উপরেই বিশ্বাস করে থাকতে হবে। এদিকে সকালে চা খেতে খেতে সুজাতা দেবী লক্ষণকে বলেন, বাবা লক্ষণ, আজকে তো তোমার বন্ধুর এঙ্গেজমেন্ট পার্টি। তুমি আজ সেখানে যাবে তো? আমারও একটুকু ভালো লাগছে না মাসিমা। ওখানে গেলে আমার মন আরো খারাপ হয়ে যাবে। এভাবে আর কতদিন চলবে বাবা? এভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে দূরে থাকলে কি তোমার একাকিত্বটা কেটে যাবে? পিউ তো সারাদিন বাড়িতে মনমরা হয়ে পড়ে থাকে। এইসব আমার একদম ভালো লাগে না। তুমি ওকে নিয়ে আজকে পার্টিতে যাও, ওর মনটাও একটু ভালো হবে। এভাবে সুজাতা দেবী বারবার লক্ষণকে পার্টিতে যাওয়ার জন্য বোঝাতে থাকে। শেষমেশ লক্ষণ রাজি হয়ে যায় এবং পিউকে নিয়ে তার বন্ধু রিতেশের পার্টিতে যায়। পার্টিতে রিতেশ লক্ষণকে দেখে খুব খুশি হয় এবং তাকে গলা জড়িয়ে ধরে আপ্যায়ন করে আর বলে, লক্ষণ ভাই, তুই এসেছিস। আমি ভেবেছিলাম তুই আসবি না। আমি জানি তুই একটা অনেক বড় শখের মধ্যে দিয়ে যাচ্ছিস, কিন্তু বিশ্বাস কর, তুই এইভাবে নিজেকে গুটিয়ে রাখলে কোনোভাবে এই কষ্টের মধ্যে থেকে বেরোতে পারবি না। হ্যাঁ, সেই জন্যই তো আমি এখানে এসেছি আজকে। তা তোর হবু কোথায়? তার সঙ্গে তো পরিচয় করিয়ে দে। আর কি বলবো বন্ধু তোকে, ওই যে গ্রাউন্ড পড়া মেয়েটা দেখছিস, ওটাই আমার হবু বউ। তবে ওর সঙ্গে আমার একেবারেও কথা হয়নি, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে এই এঙ্গেজমেন্টে ও রাজি নেই। ওর বাড়ির চাপেতেই মনে হচ্ছে কাউকে কিছু বলতে পারছে না। তাহলে তুই এক কাজ কর, ওকে জিজ্ঞাসা কর ওর সমস্যাটা কোথায়।
হ্যাঁ সেটাই করব। আমি ওকে আলাদাভাবে জিজ্ঞাসা করব। তবে বন্ধু, তুই এবার নতুন করে জীবন শুরু করার কথা ভাব, আর কিছু না হলে ওই বাচ্চা মেয়েটার কথা ভেবে কিছু ডিসিশন নে। রিতেশের কথায় লক্ষণ মনে মনে রাজি হয়। বাড়ি ফিরে এলে সুজাতা দেবী তাকে বলেন, বাবা লক্ষণ, ফিরে এসেছো? আমি অনেক চিন্তা করছিলাম, এতদিন পরে তোমরা বাইরে গেছো। জানি না পিউ কি রকম ফিল করছিল। ও পার্টিতে ঠিকঠাক ছিল তো? মাসিমা, ও খুব ভালো ছিল আর খুব মজাও করেছি। যাক বাবা, শুনেও ভালো লাগলো। এবার আমার কথা শোনো লক্ষণ, আর দেরি করো না। এবার একটা বিয়ের কথা চিন্তা করো আর নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করো। আপনি ঠিক বলেছেন মাসিমা, আমিও এই ব্যাপারে চিন্তা ভাবনা করছি। তাহলে আর দেরি কেন বাবা, আমি মেয়ে দেখা শুরু করি। আমার অনেক বড় চিন্তা দূর হবে। নতুন মা এলে আমার পিউ রানী আবার হাসি খুশি হয়ে যাবে। ও আবার আগের মতো ছটফট করে চঞ্চল পিউতে পরিণত হবে। বিকেলে অর্ণব মধুকে নিয়ে ধীরে ধীরে পার্কে ঘোরায়। পার্কে ঘুরতে ঘুরতে মধু অর্ণবকে বলে, অর্ণব, তুমি কি মৌসুমীর কোথাও খোঁজ করেছিলে? তুমি তো নিজে চেষ্টা করে দেখতে পারো, হয়তো তুমি খুঁজলে ওকে পেয়েও যেতে পারো। হ্যাঁ মধু, আমি ওকে অনেক খোঁজাখুঁজির চেষ্টা করেছি। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি একটা ড্রাইভারের চাকরি নিই, বিভিন্ন জায়গায় খোঁজ খবরও নিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। অর্ণব, কেন জানি না আমার মনে হচ্ছে খুব শীঘ্রই তোমার ওর সঙ্গে দেখা হবে। তুমি ওকে না খুঁজে পেয়ে যতটা কষ্টে আছো, ও হয়তো তোমার সঙ্গে দেখা করার জন্য অতটাই ছটফট করছে। মধু যখন এভাবে বলছিল তখনই তাদের কলিং বেল বেজে ওঠে। অর্ণব গিয়ে দরজা খোলে এবং দেখে মিস দীপিকা সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল সে খুব গোপনে অর্ণবের সঙ্গে দেখা করতে এসেছে। তার সঙ্গে কথা বলার জন্য সে ঘরের ভিতরে ঢুকে যায় এবং দরজা লাগিয়ে আস্তে আস্তে বলে, অর্ণব, একটা খবর আছে। মৌসুমীর খোঁজ পাওয়া গেছে, কিন্তু একটা সমস্যা আছে জানো। সমস্যা? কি সমস্যা? বন্ধুরা, মিস দীপিকা কোন সমস্যার কথা বলছিল? সত্যি কি অর্ণবের সঙ্গে মৌসুমীর দেখা হবে? অর্ণব কি তার ভালোবাসা ফিরে পাবে, নাকি তার জীবনে আরো অনেক কঠিন পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে? এসব জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। আর আমাদের এই গল্পের সিরিজ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। আপনাদের সাপোর্ট পেলে আমরা এরকম নিত্য নতুন গল্প আরো আপনাদের কাছে পরিবেশন করব। ধন্যবাদ।